হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্সের পেজ 235 বিভাগ গ অর্থাৎ 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সেই সমস্ত কোশ্চিনে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো যে যদি কেউ পিডিএফ নিতে চাও, পিডিএফটা থাকবে একদম তোমরা যেটা দেখতে পাচ্ছ সেম এটার মতোই পিডিএফটা থাকবে। ঠিক আছে, এরকম পিডিএফটা থাকবে। তো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে শুধু শুধু ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ নিতে চাইলে গেলে সেই ফিজিক্যাল সায়েন্সের পিডিএফটা নেওয়ার জন্য আমি 50 টাকা চেয়েছি। ঠিক আছে, এই 50 টাকাটা কীভাবে দেবে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর বলছি, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 8145150357। এই নম্বরে যোগাযোগ করো। পিডিএফ নিলে গেলে 50 টাকা দিয়ে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবং বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাও। ফার্স্ট যে কোশ্চিনটা আছে দেখো 235 পেজে 2 মার্কের 3-এর 1 নম্বর যে কোশ্চিনটা আছে যে জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো। জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে পাললিক শিলার অভ্যন্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলে। উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্ম ভবনের ফলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়, একে জীবাশ্ম জ্বালানি বলে। ওকে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তারপরে নেক্সট কোশ্চিন বলছে চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। প্রথমে চার্লসের সূত্রটি লিখি, বলি কি বলা আছে যে চার্লসের সূত্রটি হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, এখানে এই 1/273 ভগ্নাংশটি হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে চার্লসের সূত্র। এবার ব্যাখ্যা, যদি আমরা চার্লসের সূত্রটাকে ব্যাখ্যা করতে যাই তাহলে কিভাবে ব্যাখ্যা করব দেখো, যে ধরে নেব যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তনের V0, তাহলে স্থির চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তনের বৃদ্ধি কত হবে? V0 × 1/273। তাহলে অতএব যে লিখতে পারবো, অতএব 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কী হবে? V0 + V0/273 সমান কী পাবো? যে V0 1 + 1/273 1 + 1/273 2 ডিগ্রি সেলসিয়াস গ্যাসটির আয়তন কী হবে? তাহলে V0 × 1 + 2/273। ঠিক আছে, যদি 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন যদি V0 1 + 1/273 হয় তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন কী হবে? V0 × 1 + 2/273। তাহলে T ডিগ্রি সেলসিয়াস গ্যাসের উষ্ণতা কী হবে? শুধু 2 এর জায়গায় কী বসাবো? T বসাবো। তাহলে V0 1 + T/273। তাহলে অতএব VT = পাবো V0 × 1 + T/200। এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এইটুকুটা লিখলে ব্যাখ্যাটা হয়ে যাবে। তারপরে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মানটা নির্ণয়। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মানটা কিভাবে নির্ণয় করব? যে প্রথমে লিখব যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন VT হলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারবো? যে V0 VT = V0 1 + 273। ঠিক আছে, তাহলে এখন উষ্ণতা ক্রমাগত হ্রাস করে গ্যাসটিকে -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V - 273 = V0 1 -
273 = 0। অর্থাৎ স্থির চাপে -273 সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্রানুসারে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই কারণে -273 সেলসিয়াস হল পরম শূন্য উষ্ণতা, যা চার্লসের সূত্র থেকে নির্ণয় করা যায়। তারপরে নেক্সট কোশ্চিন, যে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? অ্যান্সার হবে, দিনের বেলায় বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা, বায়ুকণা এবং বিভিন্ন গ্যাস অণু দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে। র্যালের সূত্র অনুযায়ী বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গের দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এখন সূর্যের সাদা আলোর উপাদান বর্ণগুলির মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়। তাই সাদা আলোর বিক্ষেপণ ঘটার পরে বেগুনি ও নীল বর্ণের আলোর তীব্রতা সবচেয়ে বেশি হয়। এখন আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল, ফলে আকাশ থেকে আগত বিক্ষিপ্ত বিভিন্ন বর্ণের আলোর মধ্যে আমাদের চোখকে নীল বর্ণের অনুভূতি সবচেয়ে বেশি হয়। এই কারণে আমরা আকাশকে নীল দেখতে পাই। ওকে, নেক্সট কোশ্চিন, যে কোনো বস্তুর রং সাদা বা কালো বলতে কী বোঝো? সাদা হলো যা আমরা দেখি যখন আলোর সমস্ত তরঙ্গদৈর্ঘ্য একটি বস্তু থেকে প্রতিফলিত হয়। যখন গোলাপি হলো লাল এবং বেগুনি তরঙ্গদৈর্ঘ্যের মিশ্রণ। অন্যদিকে কালো হলো আমাদের চোখে এমন একটি স্থান যা খুব কম আলো প্রতিফলিত হয়। এই কারণে আপনি যদি লাইট বন্ধ করে একটি ঘরে প্রবেশ করেন, তবে সব কিছু অন্ধকার ও কালো দেখাবে। তারপরে 240 ভোল্ট থেকে 240 ভোল্ট থেকে 100 ওয়াটের বৈদ্যুতিক বাতিতে শ্রেণী সময়ে যুক্ত করা হলে কোনো বাতিটি অধিকতর উজ্জ্বল জ্বলবে, সেটা বলতে বলেছে। অ্যান্সার হবে যে আর রোধ সম্পন্ন কোনো বৈদ্যুতিক বাতির দুই প্রান্তে ভি বিভব পার্থক্য প্রয়োগ করলে যদি ব্যয়িত ক্ষমতার মান পি হয়, তাহলে পি সমান হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান সমান লিখতে পারো ভি স্কোয়ার বাই পি। প্রথম বাতির রোধ হবে 240 × 240/60 সমান 960 ওহম, এবং দ্বিতীয় বাতির রোধ 240 × 240/100 সমান 576 ওহম। যেহেতু বাতি দুটি শ্রেণী সময়ে সংযুক্ত, সেহেতু প্রতিটি বাতির মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। এখন জুলের সূত্রানুসারে পরিবাহিত উৎপন্ন তাপ সমানুপাতিক I² RT থেকে বলা যায় যে প্রথম বাতির রোধ বেশি হয়, সেক্ষেত্রে উৎপন্ন তাপ বেশি হয়, তাই প্রথম বাতিটি অধিকতর উজ্জ্বল হয়ে জ্বলবে। তারপরে তড়িৎ যোজ্যতা কাকে বলে? তড়িৎ যোজ্যতা কাকে বলে? যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ন্যায় সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় অসম তড়িৎধর্মী দুটি মৌলের পরমাণু দ্বারা ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে উৎপন্ন অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা পরমাণুগুলির পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বলে। তারপরে কোশ্চিন 3.6, যে চিনি বা গ্লুকোজ সমযোজী পদার্থ হলো জলে দ্রবীভূত হয় কেন? ঠিক আছে, অ্যান্সার হবে জল একটি পোলার দ্রাবক। এর অক্সিজেন পরমাণু মৃদু ঋণাত্মক আধানযুক্ত ও দুটি হাইড্রোজেন পরমাণু মৃদু ধনাত্মক আধানযুক্ত। অন্যদিকে চিনি বা গ্লুকোজের অণুতে হাইড্রক্সিল মূলক উপস্থিত। OH বন্ধনে ও পরমাণুটির তড়িৎ ঋণাত্মক, H পরমাণুটির তড়িৎ ধনাত্মক হওয়ায় OH বন্ধনটি পোলার হয়। এর ফলে জলের ঋণাত্মক অক্সিজেন পরমাণু ও চিনির ধনাত্মক প্রান্ত H এর মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করায় চিনি বা গ্লুকোজ জলে দ্রবীভূত হয়, যদিও এটি সমযোজী যৌগ। ঠিক আছে, তারপরে বলেছে ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন? ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানল জলে দ্রবীভূত হয় কেন? অ্যান্সার হবে যে ন্যাপথলিন সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলি সাধারণত অধীর দ্রাবক দ্রবীভূত হয়, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। জল ধ্রুবীয় দ্রাবক, তাই ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না, কিন্তু ইথানল অধ্রুবীয় দ্রাবক, তাই ইথানলে দ্রবীভূত হয়। কিভাবে প্রমাণ করবে হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন আছে? কিভাবে প্রমাণ করবে যে হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন আছে?
H2S গ্যাসপূর্ণ একটি বদ্ধ পাত্রে এক টুকরো টিন রেখে উত্তপ্ত করা হলো। বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটিকে গ্যাস জারে সংগ্রহ করে তার মধ্যে একটি জ্বলন্ত পাটিকাঠি প্রবেশ করালে দেখা যাবে পাটিকাঠটি নিভে গেল। বিক্রিয়ায় একটি গন্ধহীন বর্ণহীন গ্যাস উৎপন্ন হয় যা বাতাসে নীল শিখা জ্বলে একটি বর্ণহীন তরল উৎপন্ন করে, যার সংস্পর্শে অনার্দ্র সাদা বর্ণের কপার সালফেট নীল বর্ণ ধারণ করে। সুতরাং বর্ণহীন তরলটি হলো জল এবং বদ্ধপথে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন সালফাইড থাকে। সমীকরণটা দেখে নেবে। তারপরে মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলি লেখো। মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলি হচ্ছে যে অক্সিজেন, জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার মরচে পড়ে। যে লোহার সংস্পর্শে থাকা জলে সিএল আয়ন উপস্থিত থাকলে সিএল মাইনাস আয়ন উপস্থিত থাকলে প্রতিটি তড়িৎ রাসায়নিক কোষ গঠনকারী তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা বৃদ্ধি পায়, ফলে মরচে পড়া ত্বরিত হয়। তাই জাহাজ ও অন্যান্য জলযানে গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি করে। নেক্সট, যে সোনার গহনায় অনেক সময় সবুজ ছোপ ধরতে দেখা যায় কেন? হচ্ছে বিশুদ্ধ সোনা নরম, তাই বিশুদ্ধ সোনা দিয়ে গহনা বানানো যায় না। এজন্য এর সঙ্গে খাদ হিসাবে তামা মেশানো হয়। আর্দ্রবায়ুতে বহুদিন রেখে দিলে সোনার মধ্যে উপস্থিত খাদ বা তামা বায়ুর বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় কপার কার্বনেট বা ক্ষারকীয় কপার সালফেট উৎপন্ন করে। তাই সোনার গহনায় অনেক সময় সবুজ ছাপ দেখতে পাওয়া যায়। তারপরে 3.9 কোশ্চেন বলেছে যে C2H6 অণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ইথেন অণুতে দুটি কার্বন পরমাণু নিজের মধ্যে একটি ইলেকট্রন জোড় সমব্যবহার করে কার্বন এক বন্ধন গঠন করে। প্রতিটি কার্বন তিনটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে তিনটি এক বন্ধন সৃষ্টির মাধ্যমে অবশিষ্ট তিনটি জড়তার পূর্তি ঘটায়। চিত্র গঠনটা দেখে নাও কীভাবে গঠনটা করতে হবে। চিত্রটা আঁকতে হবে এইটা, ঠিক আছে? এই চিত্রটা এইভাবে এটাকেও আঁকতে পারো। তারপর বলছে C2H অণুর গঠন চিত্র বর্ণনা করো। যে অ্যাসিটিলিন অণুতে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে ত্রিবন্ধন গঠন করে এবং প্রতিটি কার্বনের তিনটি জড়তা পরিযুক্ত হয়। বাকি একটি জড়তার পরিপ্রাপ্তির জন্য প্রতিটি কার্বন একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এক বন্ধন গঠন করে। এর গঠন চিত্রটা হবে, অ্যাসিটিলিন গঠন চিত্র হবে এইটার মতো, ঠিক আছে? এই জিনিসটাই এটা একই। তাহলে আমার 235 পেজে 2 মার্কের কোশ্চেনগুলো বলা হয়ে গেল। এবার তোমাদের বলবো যে যদি পিডিএফ নিতে চাও তাহলে আমি প্রথমে কীভাবে পিডিএফটা পাবে সেটা আমি প্রথমে বলে দিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।